Hello dear students, welcome to Learn Start YouTube channel. I am Siddiq sir. এই ভিডিওতে আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অর্থাৎ ব্যক্তিগত বৈষম্য এই টপিকটাকে আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব। ছোট্ট একটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যেটা বলবো, আপনি একজন শিক্ষক হিসেবে আপনাকে প্রথমে যেটা করতে হবে যে ভিন্ন ভিন্ন বাচ্চাদের মধ্যে যে পার্থক্য রয়েছে, অর্থাৎ মানসিক দিক থেকে যে পার্থক্য, ভাষাগত দিক থেকে যে পার্থক্য, আগ্রহের দিক থেকে যে পার্থক্য, রুচির দিক থেকে বা চাহিদার দিক থেকে যে বাচ্চাদের মধ্যে যে পার্থক্য দেখতে পাওয়া যায়, এইগুলো চিহ্নিত করে তাদের যদি ক্লাসিফিকেশন করে আলাদা আলাদাভাবে বসিয়ে বা এক জায়গায় বসিয়ে যদি তারপরে আপনার টিচিং মেথডটা আপনি নির্ণয় করেন, তাহলে টিচিং প্রসেসটা খুব ডেভেলপ করবে, ইমপ্রুভ করবে। তাই শিশু শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে এই শিশু শিক্ষার ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয়, প্রাইমারি টেট, সিটেট, এইগুলো যে পরীক্ষা হয় এই টপিকটা থেকে, সেই জন্যে প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এই টপিকটা থেকে 2-1টা করে কোশ্চিন দিয়ে থাকে। খুব ছোট্ট একটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ভিডিওতে যে সকল এমসিকিউ আমি ডিসকাস করব, সেগুলো ভালোভাবে দেখুন, বুঝুন। বুঝতে না পারলে আমাকে কমেন্টে বলুন, অথবা চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হন। সেখানে যুক্ত হলে আপনি আমাকে প্রশ্নও করতে পারেন। তাছাড়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে আপনারা এমসিকিউ, এই সকল এমসিকিউগুলোর পিডিএফ আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আর একটা কথা বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সঙ্গে থাকুন। চ্যানেলের প্রতি বিশ্বাস রেখে ভিডিওগুলো সম্পূর্ণটা দেখুন। ভিডিওটা পুরোটা দেখলে এই টপিকটির জন্য আর অন্য কোনো বই বা অন্য কোনো নোটস আপনার দেখার আর প্রয়োজন হবে না। এখন খাতা কলম নিয়ে বসুন, যেগুলো আপনার প্রয়োজন হবে সেগুলোকে খাতায় নোট করুন। ঠিক আছে, তো শুরু করা যাক তাহলে আজকের ব্যক্তিগত বৈষম্য। এইটা আপনাদের সিলেবাসের 8 নম্বর টপিক। সিলেবাসটা হাতের কাছে রাখুন। যদি না পান তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে গ্রুপের লিঙ্ক হলে আপনারা এই সিলেবাসগুলো পেয়ে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ আপনারা এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। প্রথমেই যেটা বলবো, ব্যক্তিগত বৈষম্য কী বা কাকে বলে। তারপরে যেটা বলবো, ব্যক্তিগত বৈষম্যের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আর 3 নম্বরে যেটা বলবো, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি, যে একজন শিক্ষক হিসেবে টিচিং লার্নিং প্রসেসের ইমপ্রুভের জন্য আপনার কি করা উচিত। আর সবশেষে এমসিকিউ প্র্যাকটিস করাবো। তবে যে এমসিকিউগুলোর মধ্যে আপনাকে একটা প্রশ্নের এমসিকিউ আপনাকে কমেন্টে জানাতে হবে। তাই ভিডিওটা ভালোভাবে দেখুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিগত পার্থক্য, এটা কি বা কাকে বলে। এই ব্যক্তিগত বৈষম্যকে ইংলিশে বলা হয় ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলোর কারণেই আপনি আমি আলাদা। ঠিক আছে, আমরা যে আলাদা, একজন আরেকজনের থেকে যে ভিন্ন বা আলাদা বা বৈষম্য আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়, এইগুলো কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করাই হলো এই টপিকটা পড়ানোর উদ্দেশ্য। তো আমরা বিভিন্ন দিক থেকে, যেমন উচ্চতার দিক থেকে, কেউ লম্বা, কেউ বেটে, এইগুলোর দিক থেকে আমরা পার্থক্য দেখি। তাছাড়া পোশাকের দিক থেকে আমরা পার্থক্য লক্ষ্য করি, এবং গায়ের রঙের দিক থেকে কেউ সাদা, কেউ কালো, এইগুলোর দিক থেকে আমরা আমাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করি। তাছাড়া আগ্রহ, রুচি, চাহিদা, ভাষাগত দিক থেকে, অর্থাৎ কেউ কথা কম বলে অথবা বেশি কথা বলে, এই দিক থেকে কিছু পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি। তাছাড়া লিঙ্গগত দিক থেকেও পার্থক্য লক্ষ্য করা যায়। এমনকি আইডেন্টিক্যাল টুইন্স যারা যমজ হয়ে থাকে, তাদের মধ্যেও কিন্তু ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। তো এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে প্রথম বলেছিলেন স্যার ফ্রান্সিস গ্যালটন। কে বলেছিলেন? স্যার ফ্রান্সিস গ্যালটন। নামটা ভালোভাবে মনে রাখবেন, এইটা থেকে পরীক্ষায় থাকে যে ব্যক্তিগত বৈষম্যের কথা প্রথম কে বলেছিলেন। তাহলে উত্তর হবে ফ্রান্সিস গ্যালটন।
ফ্রান্সিসের বদলে এফ থাকতে পারে, এফ গ্যালটন অথবা সি গ্যালটন বা এ গ্যালটন এরকম থাকতে পারে। তাহলে সঠিক উত্তরটা আপনাকে বেছে নিতে হবে যে এফ গ্যালটন মানে ফ্রান্সিস গ্যালটন। ঠিক আছে, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই যে গ্যালটন, তার একটা বিখ্যাত বই ছিল 1869-এ তিনি লিখেছিলেন। 1869 সালে একটা বই লিখেছিলেন, হাইলি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা বই। যে বইটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে হেরেডিটারি জিনিয়াস। কি? হেরেডিটারি জিনিয়াস, এই বইটা লিখেছিলেন, খুব ইম্পর্টেন্ট। এবং এই গ্যালটনকে ফাদার অফ ইউজেনিক্স বলা হয়। তিনি ফাদার অফ ইউজেনিক্স বলা হয় তাকে। এই এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অর্থাৎ ব্যক্তিগত বৈষম্য, তিনি বললেন যে তিনি তার এই ব্যক্তিগত পার্থক্যগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বংশধারাকে খুবই গুরুত্ব দিয়েছিলেন, এবং একটা কোটেশন তিনি বলেছিলেন, সেটা হচ্ছে বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো বংশধারা। বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো বংশধারা, এই কথাটা তিনি বলেছিলেন, গ্যালটন বলেছিলেন। পরীক্ষায় থাকতে পারে যে এই কোটেশনটা এটা কে বলেছিলেন, তাহলে আপনাকে বলতে হবে গ্যালটন। ঠিক আছে, এরপরে আমরা শ্রেণী বিভাগগুলো দেখব, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ ব্যক্তিগত বৈষম্যের শ্রেণী বিভাগ। আমি প্রথমেই বললাম যে ব্যক্তিগত বৈষম্যকে কতগুলো ভাগ রয়েছে, কতগুলো বিভাগ রয়েছে। তো ব্যক্তিগত বৈষম্যকে দুই দিক থেকে আমরা দুইটা বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আমরা এগুলোকে আলোচনা করব। একটা হচ্ছে অনর্জিত বা সহজাত বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য বা অ্যাকুয়ার্ড যেটাকে বলা হয়। তো অনর্জিত বৈশিষ্ট্য বা সহজাত বৈশিষ্ট্য এগুলো কি? অনর্জিত মানে কি? যেটা ইনবর্ন, জন্মগত থাকে। ইনবর্ন মানে জন্মের সময় থেকে যে সমস্ত বৈশিষ্ট্য থাকে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে বাচ্চাদের মধ্যে বা আমাদের মধ্যে যে পার্থক্য, সেটাকে বলা হয় অনর্জিত বা সহজাত বৈশিষ্ট্য। কি বললাম না, মানুষ জন্মগতভাবে যে সকল গুণ নিয়ে জন্মগ্রহণ করে, যে সকল বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে এবং এর ফলে আমাদের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকেই বলা হচ্ছে অনর্জিত বৈশিষ্ট্যের পার্থক্য বা সহজাত বৈশিষ্ট্যের পার্থক্য। অন্যদিকে যেটা আমরা দেখব অর্জিত বৈশিষ্ট্যের পার্থক্য। এই অর্জিত বৈশিষ্ট্য কোনগুলো? না, মানুষ তার অভিজ্ঞতার দ্বারা, এক্সপেরিয়েন্সের ফলে মানুষ চলতে ফিরতে গিয়ে যে সকল গুণ বা বৈশিষ্ট্য অর্জন করে এবং এর ফলে বাচ্চাদের মধ্যে, মানুষের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের পার্থক্য। ঠিক আছে, এইগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। অনর্জিত বৈশিষ্ট্য কোনগুলো? যেমন 1 নম্বর দৈহিক বৈশিষ্ট্য বা দৈহিক দিক থেকে পার্থক্য। 2 নম্বর হচ্ছে মানসিক দিক থেকে পার্থক্য। 3 নম্বর আমরা দেখব মেজাজগত পার্থক্য। এইগুলোকে ভালোভাবে এক্সপ্লেন করব, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এবং 2 নম্বরে আমরা দেখব অর্জিত বৈশিষ্ট্যের পার্থক্য। এটা কি না, এইগুলো কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন সামাজিক দিক থেকে পার্থক্য, সাংস্কৃতিক দিক থেকে পার্থক্য, প্রাক্ষবিক পার্থক্য এবং শিক্ষাগত পার্থক্য। এই পার্থক্যগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। তো এইগুলোকে আমি একটু ডিসকাস করে দিচ্ছি। যেমন আমি প্রথমেই যেটা বললাম অনর্জিত বা সহজাত পার্থক্য, এটা বললাম। এর মধ্যে আমরা দেখব দৈহিক পার্থক্য। এটা কি না, মানুষের যে হাত, পা, কান, চোখ, মুখ এইগুলো রয়েছে, এই দিক থেকে যে মানুষের মধ্যে যে পার্থক্য দেখতে পাওয়া যায়, বা ওজনের দিক থেকে, উচ্চতার দিক থেকে, আকার আকৃতির দিক থেকে, কর্মক্ষমতার দিক থেকে, এইগুলোর দিক থেকে মানুষের মধ্যে যে পার্থক্য দেখতে পাওয়া যায় তাকে বলা হয় দৈহিক পার্থক্য বা বায়োলজিক্যাল বা ফিজিক্যাল ডিফারেন্স বা তো পার্থক্য। তো এইগুলোর দিক থেকে যে পার্থক্য দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে দৈহিক পার্থক্য। এইগুলো নিয়ে কয়েকটা আমরা যে মানুষের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায়, সেগুলো কিছু কিছু জিনিস পরিমাপ করার একটা যন্ত্র রয়েছে। সেই যন্ত্রগুলোর নাম আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষায় থাকে। যেগুলো হচ্ছে কি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য। যেমন মাথার খুলি, মানুষের মাথার খুলি বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে। আপনার মাথার খুলি এবং আরেকজনের মাথার খুলির যে দৈর্ঘ্য এবং প্রস্থ, এগুলো পরিমাপ করব। তো এইগুলো পরিমাপ করার জন্য একটা যন্ত্র রয়েছে। আপনার মাথার খুলির কতটা দৈর্ঘ্য বা কতটা প্রস্থ, এইগুলো পরিমাপ করার জন্য, মাথার খুলি পরিমাপ করার জন্য একটা যন্ত্র রয়েছে। সেই যন্ত্রের নাম হচ্ছে ক্যালিপার্স।
কি না ক্যালিপার্স, এবং ক্যালিপার্স যন্ত্রের সাহায্যে এটার একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য বাই প্রস্থ ইন্টু 100, দৈর্ঘ্য বাই প্রস্থ ইন্টু 100 এর সাহায্যে মাথার খুলির দৈর্ঘ্য পরিমাপ করা হয়। তাছাড়া মানুষের দৈহিক শক্তির যে পার্থক্য, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শক্তি পরিমাপ করার জন্য, হ্যাঁ, যেমন হাতের কতটা শক্তি, পায়ের কতটা শক্তি, এইগুলো শক্তিগুলোকে পরিমাপ করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডাইনামোমিটার। কি না ডাইনামোমিটার। এই ডাইনামোমিটার যন্ত্রের সাহায্যে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শক্তির পরিমাপ করা হয়। এবং মানুষের যে পার্থক্য, দৈহিক দিক থেকে পার্থক্য, সেটা কর্মক্ষমতার দিক থেকে, ওয়ার্ক অ্যাবিলিটির দিক থেকেও কিন্তু মানুষের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। তাছাড়া আকার আকৃতির দিক থেকে পার্থক্য দেখতে পাওয়া যায়। যেমন অনেক মানুষকে দেখতে পাওয়া যায়, কেউ হয়তো মোটা বা বেঁটে বা গোলগাল হয়ে থাকে, কেউ রোগা বা লম্বা হয়ে থাকে, কেউ সুঠাম দেহের অধিকারী হতে থাকে, অথবা কারোর মধ্যে দেখতে পাওয়া যায় যে ওদের দেহের গঠনটা ঠিকঠাক হয়নি। এইগুলোর দিক থেকে, আকার আকৃতির দিক থেকে পার্থক্য দেখতে পাওয়া যায়। এই আকার আকৃতির দিক থেকে পার্থক্যগুলোকে আমি একটু ডিটেলস একটুখানি বলবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু নোট করবেন। 1 নম্বর হচ্ছে, যে সকল মানুষ মোটা, বেঁটে এবং গোলগাল হয়ে থাকে, মোটা, বেঁটে এবং গোলগাল হয়ে থাকে, তাদেরকে ক্রেৎসমার বললেন পিকনিক। কি বললেন? পিকনিক। তো এইটা থাকতে পারে যে পিকনিক কাদের বলে, তাহলে আপনি বলবেন যারা মোটা, বেঁটে এবং গোলগাল হয়ে থাকে, বা ফ্যাট, শর্ট অ্যান্ড রাউন্ড হয়ে থাকে, তাদেরকে বলা হয় পিকনিক। হ্যাঁ, এটা বললেন ক্রেৎসমার। এবং সেলডন, হ্যাঁ, বিখ্যাত মনোবিদ বা সাইকোলজিস্ট তিনি ছিলেন সেলডন। এই ধরনের বৈশিষ্ট্যের ব্যক্তিদেরকে বললেন এন্ডোমর্ফ। ঠিক আছে। এটা 2 নম্বরে হচ্ছে কি, যারা রোগা হয়, যারা লম্বাটে হয়, যারা টল এবং থিন হয়, হ্যাঁ, পাতলা এবং রোগা অথবা রোগা এবং লম্বাটে হয়, তাদেরকে ক্রেৎসমার বললেন অ্যাস্থেনিক। AESTHENIK, অ্যাস্থেনিক। ক্রেৎসমার বললেন অ্যাস্থেনিক। এবং উল্টো দিকে সেলডন বললেন একটোমর্ফ। 3 নম্বরে যে কিছু ব্যক্তির বৈশিষ্ট্য আমরা দেখি এই রকম, যে খুবই সুন্দর, খুব সুঠাম দেহের অধিকারী এরা, বা স্ট্রং যারা হয়, তাদেরকে ক্রেৎসমার বললেন অ্যাথলেটিক। এবং সেলডন বললেন মেসোমর্ফ। এবং 4 নম্বরে কিছু ব্যক্তি রয়েছে যারা মিক্সড টাইপ হয়ে থাকে, যাদের দেহের গঠন ঠিকঠাক হয়নি, এদেরকে ক্রেৎসমার বললেন হাইপোপ্লাস্টিক। হ্যাঁ, তো এইগুলো কিন্তু ক্রেৎসমার 4 ভাগে ভাগ করেছিলেন এবং সেলডন 3 ভাগে ভাগ করেছিলেন, এন্ডোমর্ফ, একটোমর্ফ এবং মেসোমর্ফ। এইগুলো একটুখানি আপনি নোট ডাউন করে নেবেন খাতায়। ঠিক আছে, এইগুলো দিক থেকে পার্থক্য দেখতে পাওয়া যায়। তারপরে আমরা 2 নম্বর দিক দেখব, হ্যাঁ, অনর্জিত বৈশিষ্ট্যের দিক থেকে, যেমন মানসিক দিক থেকে পার্থক্য দেখতে পাওয়া যায়। চিন্তা করার দিক থেকে, যুক্তি ক্ষমতার দিক থেকে, কল্পনা ক্ষমতার দিক থেকে, মনোযোগ অথবা বুদ্ধি, কৌতূহল, এইগুলোর দিক থেকে মানুষের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইগুলো হচ্ছে মানসিক পার্থক্যের মধ্যে আমরা দেখব, হ্যাঁ, যেমন প্রত্যক্ষণগত ক্ষমতা, মানুষ যে লক্ষ্য করে, কিছু দেখে, হ্যাঁ, এই যে ভাবমূর্তি, এই ভাবমূর্তিগত ইম্যাজিনেটিভ দিক থেকে, দর্শনধর্মী, শ্রবণধর্মীর দিক থেকে মানুষের মধ্যে, ব্যক্তির মধ্যে, শিশুদের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। অথবা ধারণার দিক থেকে, কনসেপ্টের দিক থেকে মানুষের মধ্যে, ব্যক্তির মধ্যে, শিশুদের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। ইন্টারেস্টের দিক থেকে, অনুরাগের বা আগ্রহের দিক থেকে ব্যক্তিতে পার্থক্য দেখতে পাওয়া যায়। অথবা আমরা অনেক সময় দেখেছি যে কোনো একটা সমস্যার, কোনো একটা প্রশ্নের, আপনাকে কোনো একটা প্রশ্ন করতে দেওয়া হলো ক্লাসে, যদি আমরা কাউকে ছাত্রদের প্রশ্ন করি, তাহলে সেই প্রশ্নের উত্তর কেউ খুব তাড়াতাড়ি দেয়, খুব
কেউ হয়তো দেরিতে দেই। তো এইগুলোর অর্থাৎ রিয়াকশন টাইমটা, প্রতিক্রিয়া ব্যক্ত করার সময়ের যে পার্থক্য, এইগুলো দিক থেকে পার্থক্য দেখতে পাওয়া যায় ব্যক্তির মধ্যে। এই ধরনের পার্থক্য পরিমাপের একটা যন্ত্র ছিল, সেই যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোস্কোপ। কি? ক্রোনোস্কোপ। খাতায় নোট করে নেবেন যে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময়ের পার্থক্য নির্ণয়ের যন্ত্র, এটা হচ্ছে ক্রোনোস্কোপ। এবং স্মরণক্রিয়ার পার্থক্য, অর্থাৎ কিছু যে শিখবে, স্মরণক্রিয়া মানে কি? কোনো কিছু ধরে রাখা বা মনে করা, হ্যাঁ, এইগুলোর কিছু দিক থেকে ব্যক্তিতে পার্থক্য দেখতে পাওয়া যায়। অর্থাৎ কোনো একটা লার্নিংয়ের ক্ষেত্রে, কোনো কিছু শেখার ক্ষেত্রে আমি আজকে যে জিনিসটা শেখাচ্ছি, হয়তো অনেকজন একবার দেখলেই হয়তো হয়ে যায়, অনেকেউকে দুবার তিনবার দেখতে হচ্ছে ভিডিওগুলো। তো এইভাবে লার্নিংয়ের ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে তাদের পার্থক্য রয়েছে। অথবা সংরক্ষণ, রিটেনশনের ক্ষেত্রে, সংরক্ষণ, ধরে রাখার বিষয়বস্তুটা মাথায় ধরে রাখার ক্ষেত্রে পার্থক্য দেখতে পাওয়া যায়, বা সেটাকে বলার ক্ষেত্রে, পুনরায় আবার হয়তো রিকল করার ক্ষেত্রে, পুনরুদ্রেকের ক্ষেত্রে, হ্যাঁ, বলার ক্ষেত্রে যদি বলতে বলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যক্তিতে পার্থক্য দেখতে পাওয়া যায়। তাছাড়া বুদ্ধির পার্থক্য দেখতে পাওয়া যায়, বুদ্ধির দিক থেকে পার্থক্য দেখতে পাওয়া যায়, যেটা জন্মগত দিক থেকেও হয়, যেটাকে আমরা এই বুদ্ধির পার্থক্য পরিমাপ করি আইকিউ এর সাহায্যে। আইকিউ এর পুরো নাম হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট, ঠিক আছে, বা আইকিউ। এই আইকিউ নির্ণয়ের সূত্র হচ্ছে MA/CA × 100, MA/CA × 100। তো এইগুলোর দিক থেকে কিন্তু পার্থক্য দেখতে পাওয়া যায়, মানসিক বৈশিষ্ট্য এগুলোকে বলা হয়। তারপরে আমরা 3 নম্বরে দেখব মেজাজগত পার্থক্য, যেটাকে বলবো মেজাজগত পার্থক্যর মধ্যে যেমন আমরা বলবো যে কারোর মানসিক স্বাস্থ্যের দিক থেকে, কেউ ধৈর্য, সততা, এইগুলোর দিক থেকে, হ্যাঁ, হয়তো কেউ অল্পতেই রেগে যায়, আবার কারোর ধৈর্য শক্তি খুব বেশি, এইগুলোকে বলা হচ্ছে মেজাজগত পার্থক্য। তো এইগুলো আপনাকে ভালো করে জানতে হবে। এইগুলো দিক থেকে যে পার্থক্য দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় অনর্জিত পার্থক্য বা সহজাত পার্থক্য। এটাকে ইনবর্ন বলা যেতে পারে বা আনলার্নড বলা যেতে পারে। আনলার্নড মানে কি? লার্নড মানে শেখা, আনলার্নড মানে শিখতে হয়নি, ঠিক আছে। এটাকে বলেছে অনর্জিত বা সহজাত। অন্যদিকে আমরা অর্জিত বলবো, যেগুলো মানুষ এক্সপেরিয়েন্সের দ্বারা, মানুষ চলতে ফিরতে গিয়ে যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্য অর্জন করে, কিছু শেখার মাধ্যমে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন করে, এবং এর ফলে মানুষের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায়, তাদের বলা হয় অর্জিত পার্থক্য বা অ্যাকুয়ার্ড ডিফারেন্স, ঠিক আছে। তো যেমন সামাজিক দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায়। 2 নম্বর, সাংস্কৃতিক এবং কৃষ্টিগত পার্থক্য বা কালচারাল দিক থেকে দেখতে পাওয়া যায়। ইমোশনাল দিক থেকে বা প্রাক্ষবিক দিক থেকে, অথবা শিক্ষাগত দিক থেকে, এইগুলোর দিক থেকে কিন্তু আমরা পার্থক্য দেখতে পাই, যেগুলোকে বলা হচ্ছে অর্জিত পার্থক্য। সামাজিক পার্থক্য কি, এটাকে একটু ডিসকাস করে দিচ্ছি। সামাজিক পার্থক্য বলতে ব্যক্তির সমাজের আচার আচরণ, সমাজের ভাবভঙ্গি, ভাষা, সহানুভূতি, এইগুলোর দিক থেকে যে পার্থক্য ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায়, হ্যাঁ, পরিবারের মধ্যে, বিদ্যালয় অথবা গোষ্ঠীগত দিক থেকে যে পার্থক্য, অথবা আমরা ওয়ার্ক হ্যাবিটের মধ্যে কর্মাভ্যাসগত যে পার্থক্য, এগুলো হচ্ছে সামাজিক পার্থক্য। অথবা সমাজের বিভিন্ন অনুষ্ঠান, যেমন অথবা সোশ্যাল যে ফাংশান, হ্যাঁ, এইগুলো করতে গিয়ে মানুষের মধ্যে কিছু কিছু পার্থক্য আমরা দেখতে পাই, হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে সামাজিক পার্থক্য বা সোশ্যাল ডিফারেন্স। আর 2 নম্বরে হচ্ছে সাংস্কৃতিক বা কৃষ্টিগত পার্থক্য। এটা কি? সাংস্কৃতিক দিকটা কি না, আচার আচরণ সংক্রান্ত বৈষম্য কিছু মানুষের মধ্যে, হ্যাঁ, মানুষের বিভিন্ন পরিবারের মধ্যে আমরা দেখি যে আচার আচরণগত কিছু বৈশিষ্ট্য রয়েছে, পার্থক্য দেখতে পাওয়া যায়। অথবা জীবনযাপনের রীতিনীতি যেগুলো মানুষের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো জীবনযাপনের যে রীতিনীতি রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে সাংস্কৃতিক বা কৃষ্টিগত বা কালচারাল যে পার্থক্য, এগুলোকে বলা হয়। অর্থাৎ সাংস্কৃতিক রীতিনীতি, প্রথা, এইগুলো, জাতিগত পার্থক্য, এইগুলোকে, বা ভাষা বা খাদ্যাভ্যাস, এগুলোকে বলা হয় কৃষ্টিগত বা সাংস্কৃতিক পার্থক্য। ওকে, এরপরে আমরা প্রাক্ষবিক বা ইমোশনাল ডিফারেন্স দেখব। অর্থাৎ রাগ, ভয়, ভালোবাসা বা প্রকাশভঙ্গি, এইগুলোকে বলা হচ্ছে ইমোশনাল ডিফারেন্স। আবেগজনিত, হ্যাঁ,
আবেগজনিত উদ্দীপনায় যে প্রতিক্রিয়া করা, এইগুলোর যে পার্থক্য বা আবেগ সংবরণ করার যে পার্থক্য, এইগুলোকে বলা হচ্ছে প্রাক্ষোভিক পার্থক্য বা ইমোশনাল ডিফারেন্স। ঠিক আছে, এইগুলোর দিক থেকে মানুষের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। তাছাড়া শিক্ষাগত দিক থেকে মানুষের মধ্যে পার্থক্য দেখতে পাই আমরা, যেমন কিছু গ্রহণ করার ক্ষমতা বা জ্ঞানের পার্থক্য, বোধগম্যের পার্থক্য, হ্যাঁ, পারদর্শিতার পার্থক্য, এইগুলোকে বলা হচ্ছে শিক্ষাগত পার্থক্য। এইগুলোর দিক থেকে মানুষের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। তো প্রথমে কি করতে হবে না, শিক্ষার্থীদের যে ব্যক্তিগত বৈষম্য, এইগুলোকে আপনাকে জানতে হবে। আপনার শিক্ষক হিসেবে এগুলো জানতে পারলে আপনার শিক্ষণ পদ্ধতিটা আপনার নির্ধারণ করা খুবই সুবিধা হবে। তাই এই জিনিসটা, ব্যক্তিগত বৈষম্যটা শিক্ষার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এইগুলো আপনাকে শিক্ষক হিসেবে আপনার কি করণীয়, এইটা এবার একটুখানি দেখব। 1 নম্বর যেটা বলবো, শিক্ষার্থীদের মানসিক গঠন অনুযায়ী পৃথক পৃথক শ্রেণীতে এদের ভাগ করে পাঠদান এবং নির্দেশনা দিতে হবে। আপনার পড়ানোর পদ্ধতিটা এইভাবে করতে হবে যে বাচ্চাদের মানসিক গঠন অনুযায়ী তাদেরকে পৃথক পৃথক শ্রেণীতে ভাগ করে নিয়ে, হ্যাঁ, পৃথক শ্রেণী বলতে কি, মানে তাদেরকে যে আলাদা ঘরে বসাতে হবে এরকমটা না, হ্যাঁ, তাদের একই ঘরে বসিয়েও কি করা যাবে, তাদের আগে চিহ্নিত করতে হবে যে তারা কী ধরনের মেন্টালিটির, হ্যাঁ, তাদের মানসিক ক্ষমতা কেমন, সেইগুলো আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে। তারপরে লেসন প্ল্যান ঠিক করে তাদের জন্য বাড়ি থেকে নিয়ে যেতে হবে। এইভাবে পাঠদান এবং নির্দেশনা দান করতে হবে, তাহলে ফলপ্রসূ হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, যে শিক্ষার্থীদের যে শিক্ষামূলক মানসিক বিকাশ, সেই শিক্ষামূলক মানসিক বিকাশে এইভাবে কিন্তু সাহায্য করবে। 3 নম্বরে আমি বলবো সহপাঠ্যক্রমিক কার্যাবলীর আয়োজন করতে হবে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী মানে কি না, শুধুমাত্র যে ঘরে 4 দেওয়ালের মধ্যেই তাদেরকে পড়ালেন সেরকমটা না, তাদের 4 দেওয়ালের বাইরে গিয়ে, খেলার মাঠে গিয়ে তাদের সাথে আনন্দমূলক কিছু কার্যাবলী, অ্যাক্টিভিটি করেন। এটাকে বলা হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী। ঠিক আছে, এইগুলোর ব্যবস্থা করতে হবে। এবং 4 নম্বরে যেটা বলবো যে বহুমুখী পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র এক ধরনের বই দিয়ে দিলাম, এইগুলোর নিয়ে না, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের আয়োজন, যেটাকে বলা হচ্ছে সহপাঠ্যক্রমিক বা কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলারের ব্যবস্থা করতে হবে তাদের জন্যে। তাহলে কিন্তু আনন্দদায়কের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের যে পার্থক্যের যে ব্যক্তি বা শিশুরা রয়েছে তাদেরকে পড়ার আগ্রহ বাড়াতে হবে তাদের মধ্যে। ঠিক আছে, ব্যক্তিকেন্দ্রিক পাঠদান করতে হবে। যে ব্যক্তিতে যে পার্থক্য রয়েছে, আলাদা আলাদাভাবে তাদেরকে অনেক সময় পড়াতে হবে, এইগুলো করতে হবে। তাছাড়া তাদের যে প্রক্ষোভ, হ্যাঁ, তাদের যে ইমোশন, সেটাকে নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা করতে হবে। এবং শিক্ষার্থীদের যে নমনীয় মেজাজ, সেই নমনীয় মেজাজ গড়ে তুলতে আপনাকে সাহায্য করতে হবে এইগুলোর দিক থেকে। তাছাড়া আপনার বাচ্চাদের যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা আপনার মধ্যে, হ্যাঁ, আপনি বাচ্চাদের মধ্যে স্বাস্থ্য বিষয়ক যে সচেতনতা, সেটাকে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। এইগুলো করতে পারলে, হ্যাঁ, বাচ্চাদের মধ্যে আপনি ভালো রেজাল্ট ফিরে পাবেন বাচ্চাদের কাছ থেকে। এইভাবে আপনারা এই জিনিসটাকে একটু ভালো করে দেখবেন। এইবারে আমি যেটা বলবো, কতগুলো MCQ এইখান থেকে প্র্যাকটিস করুন, এগুলো দেখলে আপনার অনেকটাই হেল্প হবে। 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব তাহলে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যক্তি বৈষম্যের ধারণা দিয়েছেন অপশন এ ডাল্টন, অপশন বি গ্যালটন, অপশন সি জুনগান, নাকি অপশন ডি অ্যাডলার। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্যালটন, যেটা হচ্ছে ফ্রান্সিস গ্যালটন। ঠিক আছে, তো এটা হয়ে গেল সঠিক উত্তর। তার একটা বিখ্যাত বইয়ের নাম বলেছিলাম, কার মনে আছে? হ্যাঁ, অবশ্যই 1869-এ তিনি একটি বিখ্যাত বই লিখেছিলেন, যেটার নাম হচ্ছে হেরেডিটারি জিনিয়াস। ঠিক আছে, আর এই গ্যালটনকে কি বলা হয়? ফাদার অফ ইউজেনিক্স। অবশ্যই ভালোভাবে মনে রাখবেন এইগুলো জিনিস। এরপরে 2 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, নিচের কোনটি একজন শিক্ষার্থীর অর্জিত বৈশিষ্ট্য নয়? তাহলে অর্জিত বৈশিষ্ট্য কোনগুলো আমরা বুঝতে পারবো নিচের অপশানগুলো দেখে। অর্জিত বৈশিষ্ট্য কোনগুলো এবং এই অর্জিত বৈশিষ্ট্য নয় বলেছে। তাহলে অপশন এ উচ্চতা, অপশন বি সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, অপশন সি শিক্ষা, অপশন ডি এ বলছে শিষ্টাচার। তো
অপশন এ যেটা বলা হচ্ছে উচ্চতা, এটা কিন্তু মানুষ অর্জন করেনি, অর্জিত বৈশিষ্ট্য নয়, এটা জন্মগত বৈশিষ্ট্য। প্রশ্নে বলা হয়েছিল অর্জিত বৈশিষ্ট্য নয়, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উচ্চতা। এটাকে অর্জিত বৈশিষ্ট্য বলা যায় না, এটা অনর্জিত বা সহজাত বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে রুনা প্রতিটি পাঠ খুব দ্রুত শিখছে, কিন্তু মেহকের সেগুলি শিখতে বেশি সময় লাগে। এটি বিকাশের কোন নীতিকে বোঝায়? অপশন এ ব্যক্তিগত বৈষম্য বোঝায়, অপশন বি আন্তঃসম্পর্ক বোঝায়, অপশন সি এগুলোকে ধারাবাহিকতা বলে, নাকি এগুলোকে অপশন ডি এ বলেছে সাধারণ থেকে নির্দিষ্ট বলা হচ্ছে। তো এটাকে কি বলে? রুনা একজনের নাম এবং মেহক একজনের নাম। রুনা খুব তাড়াতাড়ি শিখছে, মেহকের শিখতে বেশি লাগছে, তার মানে এটা ব্যক্তিগত পার্থক্য রয়েছে, ব্যক্তিগত বৈষম্য রয়েছে। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপরে 4 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্য শিক্ষকের উচিত। শিক্ষার্থীদের মধ্যে যে ব্যক্তিগত বৈষম্য থাকে, এই ক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত? নিচের 4টি অপশনের মধ্যে অপশন এ বিভিন্ন শিক্ষার পরিস্থিতি প্রদান করা, নাকি অপশন বি ডিডাকটিক পদ্ধতির ওপর ভিত্তি করে সমস্যার সমাধান করা, নাকি অপশন সি বেশিরভাগ সময় গাণিতিক পদ্ধতি ব্যবহার করা, অপশন ডি এ বলছে শিক্ষার্থীদের মুখস্থ করার জন্য তথ্য প্রদান করা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কী করতে হবে শিক্ষককে? না বিভিন্ন শিক্ষার পরিস্থিতি প্রদান করতে হবে। ঠিক আছে, অন্যান্য যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নেই। এরপরে 5 নম্বর অপশানটা আমরা 5 নম্বর প্রশ্ন, এরপরে 5 নম্বর প্রশ্ন, দুই ব্যক্তির মধ্যে পৃথক পার্থক্যের কারণ হতে পারে। পৃথক পার্থক্য যে হয় এটা কি কারণে হয়? অপশনগুলো ভালোভাবে দেখুন। অপশন এ তাদের ব্যক্তিত্বের মধ্যে বৈষম্য, নাকি তাদের ব্যক্তিত্বের মধ্যে মিল, নাকি তাদের মধ্যে দ্বন্দ্ব বা ঝগড়া ঝামেলা লেগে থাকে সেই জন্যে, নাকি মানুষের মধ্যে ব্যক্তিত্বের অভিন্নতার কারণে, মানে অভিন্নতা মানে কি আলাদা নয় এই কারণে। তো অপশন এ দেখুন, তাদের ব্যক্তিত্বের মধ্যে যে পার্থক্য বৈষম্য তার কারণে দুই ব্যক্তির মধ্যে পৃথক পার্থক্য। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ। আমি যেটা বলবো, যদি আপনাদেরকে ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কি ধরনের ভিডিও আপনাদের চাই কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটা দেখব। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতি ব্যক্তিগত মনোযোগ গুরুত্বপূর্ণ কারণ কি? অপশন এ শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্যের যত্ন নিতে শিক্ষককে সাহায্য করে, রাইট। অপশন বি এটি শ্রেণীকক্ষে একতা তৈরি করে, না। এটি অপশন সি এটি শিক্ষা কার্যক্রমে সাহায্য করে, না। অপশন ডি ব্যক্তিগত বৈষম্যের পরিচালনা করতে এটি শিক্ষকের ক্ষমতা পরীক্ষা করে, না, এটা শিক্ষকের ক্ষমতা পরীক্ষা করে না। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্যের যত্ন নিতে শিক্ষককে সাহায্য করে। যদি প্রশ্ন বলা হয়েছিল যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতি ব্যক্তিগত মনোযোগের গুরুত্বপূর্ণ কারণ, গুরুত্বপূর্ণ মনোযোগ। তারপরে 7 নম্বর কোশ্চিন, ছাত্রদের মধ্যে ব্যক্তিগত বৈষম্যের অধ্যয়ন কিভাবে একজন শিক্ষককে সাহায্য করতে পারে? খুব ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন হবে। ছাত্রদের মধ্যে ব্যক্তিগত বৈষম্যের অধ্যয়ন কিভাবে একজন শিক্ষককে সাহায্য করতে পারে? অপশন এ এটি তার ছাত্রদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক অনুভূতি গড়ে তুলতে সাহায্য করবে, নাকি এটি তাকে সর্বোত্তম শিক্ষামূলক কৌশল তৈরি করতে সাহায্য করবে, অপশন সি এটি তাকে সাংস্কৃতিক দ্বন্দ্ব এড়াতে সাহায্য করবে, নাকি উপরের কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এটি তাকে সর্বোত্তম শিক্ষামূলক কৌশল তৈরি করতে সাহায্য করবে। এরপরে 8 নম্বর প্রশ্ন, প্রতিটি শিক্ষার্থী অনন্য অর্থাৎ আলাদা আলাদা, এর অর্থ হলো অপশন এ শিক্ষার্থীদের কোনো সাধারণ গুণ নেই বা তারা সাধারণ লক্ষণগুলি ভাগ করে না, ভুল। অপশন বি সমস্ত শিক্ষার্থীর জন্য একটি সাধারণ পাঠ্যক্রম সম্ভব নয়, এটা ভুল। অপশন সি
এটি একটি ভিন্নধর্মী শ্রেণীতে শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশ করা অসম্ভব, এটাও ভুল। অপশন ডি তাহলে ঠিক হবে। অপশন ডি এ বলা হয়েছে কোনো দুই শিক্ষার্থীর তাদের ক্ষমতা, আগ্রহ এবং প্রতিভা একরকম নয়। হ্যাঁ, তাদের ক্ষমতা, আগ্রহ একরকম, প্রতিভা এগুলো একরকম নয়, হ্যাঁ, অনন্য অর্থাৎ পার্থক্যর ক্ষেত্রে। তো অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে চলুন 9 নম্বর প্রশ্ন দেখে নিই। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যক্তিগত বৈষম্যের প্রথম প্রাথমিক কারণ হলো অপশন এ বংশগতি এবং পরিবেশের মধ্যে জটিল মিথস্ক্রিয়া, অপশন বি পিতামাতার কাছ থেকে পাওয়া জেনেটিক সিগন্যালিং প্যাটার্ন, নাকি অপশন সি জন্মগত বৈশিষ্ট্য, নাকি অপশন ডি পরিবেশগত প্রভাব। এর প্রাথমিক কারণ হবে অপশন এ বংশগতি এবং পরিবেশের মধ্যে জটিল মিথস্ক্রিয়া, এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। এরপরে 10 নম্বর, শিক্ষার্থীরা ব্যক্তিগত বৈষম্য প্রদর্শন করে তাই শিক্ষকের উচিত, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য থাকে, ঠিক আছে, এর জন্য শিক্ষকের কি করা উচিত। অপশন এ পরীক্ষার সংখ্যা বাড়ানো, অপশন বি কঠোর শৃঙ্খলা প্রয়োগ করা উচিত, নাকি অপশন সি শিক্ষাক্ষেত্রে শিক্ষার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে, নাকি অপশন ডি শিক্ষাক্ষেত্রে সকল একই পদ্ধতিতে শিক্ষা দিতে হবে। না, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক, শিক্ষাক্ষেত্রে শিক্ষার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে 11 নম্বর কোশ্চিনটি দেখব, আমাদের মধ্যে কেউ কেউ লম্বা এবং কেউ খাটো, কেউ সাদা আবার কেউ কালো, কেউ শক্তিশালী আবার অল্প সংখ্যক কেউ দুর্বল, কোন প্রতিষ্ঠিত নীতির উপর ভিত্তি করে এই বিবৃতি। অপশন এ বুদ্ধি এবং লিঙ্গগত বৈষম্য, অপশন বি বুদ্ধি এবং জাতিগত বৈষম্য, নাকি অপশন সি ব্যক্তিগত বৈষম্য, নাকি অপশন ডি প্রগতিশীলতার বৈষম্য। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যক্তিগত বৈষম্য। এরপরে 12 নম্বর প্রশ্ন, ব্যক্তি বৈষম্যের ক্ষেত্র হলো লিঙ্গ বৈষম্য, দৈহিক বৈশিষ্ট্য, মানসিক ক্ষমতা, নাকি উপরের সবগুলো। অর্থাৎ ব্যক্তিগত বৈষম্য কোন কোন দিক থেকে হয়, লিঙ্গগত দিক থেকে, দৈহিক দিক থেকে, মানসিক দিক থেকে, নাকি উপরের সবগুলোই। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে 13 নম্বর প্রশ্ন, পাঠদানের সময় সাধারণ ক্লাসে শিক্ষকের কোন মনস্তাত্ত্বিক বিষয়ের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। অপশন এ শিক্ষাদানের কৌশল, নাকি শারীরিক সক্ষমতা, অপশন সি ব্যক্তিগত বৈষম্য, নাকি অপশন ডি পারিবারিক পরিস্থিতি। কোন দিকে বেশি মনোযোগ দিতে হবে? অপশন সি ব্যক্তিগত বৈষম্য। এই ব্যক্তিগত বৈষম্যের দিকে বেশি মনোযোগ দিয়ে পাঠদান করতে হবে। ওকে, এরপরে 14 নম্বর প্রশ্নটি দেখুন, আর মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে। দৈর্ঘ্য, ওজন, ত্বকের রং, পা, চোখ ও চুলের রঙের তারতম্য ও বিচ্যুতিকে বলা হয়। অপশন এ মানসিক পার্থক্য, অপশন বি শারীরিক পার্থক্য, অপশন সি সামাজিক পার্থক্য, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এর সঠিক উত্তরটা আপনাকে কমেন্টে জানাতে হবে। আপনারা অবশ্যই পারবেন, কারণ দৈর্ঘ্যের দিক থেকে, ওজনের দিক থেকে, ত্বকের রং, পা, চোখ, চুল এগুলোর দিক থেকে যে তারতম্য এবং বিচ্যুতি বা পার্থক্য, এগুলোকে কি বলা হয়? মানসিক পার্থক্য বলা হয়, অপশন বি শারীরিক পার্থক্য বলা হয়, অপশন সি সামাজিক পার্থক্য বলা হয়, নাকি উপরে কোনোটি বলা হয় না। কোনটি হবে সঠিক উত্তর এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, 14 নম্বর কোশ্চিনটা। তারপরে 15 নম্বর কোশ্চিনটা আগে বুঝে নিন, তারপরে কমেন্ট করবেন। কমেন্টগুলো পরে করবেন, আপনারা আগে ভালোভাবে পুরোটা দেখে নিন। 15 নম্বর কোশ্চিনটি দেখুন, একজন শিক্ষক ব্যক্তিগত পার্থক্য বুঝতে পারেন বাড়ির কাজের ভিত্তিতে, চোখের যোগাযোগের ভিত্তিতে, ভাষা ও অভিব্যক্তির ভিত্তিতে, নাকি বুদ্ধিমত্তার ভিত্তিতে। এর সঠিক উত্তরে যাবে অপশন সি ভাষা এবং অভিব্যক্তির ভিত্তিতে। এরপরে 16 নম্বর কোশ্চিন, শিক্ষণ প্রক্রিয়ায় ব্যক্তিগত মনোযোগ গুরুত্বপূর্ণ কারণ। অপশন এ শিক্ষার্থীরা দলীয়ভাবে বেশি শিখে থাকে, অপশন বি শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে এটি বলা হয়, নাকি অপশন সি এটি প্রতিটি শিক্ষার্থীকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য শিক্ষকদের আরও ভালো সুযোগ দেয়, নাকি অপশন ডি শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে এবং বিভিন্ন
এবং অপশন ডি, শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে এবং ভিন্নভাবে শিখে থাকে। এর সঠিক উত্তর হবে অপশন ডি, শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে এবং ভিন্নভাবে শিখে থাকে। এই জন্যে কী করতে হবে, ব্যক্তিগত মনোযোগটা দিতে হবে শিক্ষণ প্রক্রিয়ায়। ওকে, এরপরে লাস্ট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা বলার পরেই আজকে ভিডিও আমার শেষ হবে। প্রশ্নগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ব্যক্তিগত বৈষম্যের অর্থ হলো। অপশন এ, ব্যক্তিগত বৈষম্যের অর্থ হলো, অর্থটা কি? অপশন এ, দুই ব্যক্তির শরীরের পার্থক্য, নাকি অপশন বি, শারীরিক মানসিক ক্ষমতা এবং প্রাক্ষবিক অবস্থার দিক থেকে যে কোনো দুই ব্যক্তি সমান নয়, হ্যাঁ, নাকি অপশন সি, যে কোনো দুই ব্যক্তি শারীরিক ও মানসিক ক্ষমতার ক্ষেত্রে সমান এবং অভিন্ন, উপরের অপশন ডি, উপরের কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, শারীরিক মানসিক ক্ষমতা এবং প্রাক্ষবিক অবস্থার ক্ষেত্রে যে কোনো দুই ব্যক্তি সমান নয়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের পাশে আছি আমি, কোনো ধরনের আপনারা চিন্তা করবেন না, শুধু যেগুলো দেওয়া হচ্ছে এগুলোকে রেডি করুন। হ্যাঁ, সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে। ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই ভিডিও আপনার জন্য উপকারী। ভিডিওগুলো ভালোভাবে দেখুন, বুঝুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে এর পরের ভিডিওতে।